হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে তোমরা অনলাইন ক্লাসে অনেকটাই বিরক্ত হয়ে গেছো। আমি আরেকটু তোমাদের বিরক্ত করতে চাচ্ছি। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাসে স্বাগত। আজকের টপিক্সের বিষয় হলো জৈব বিক্রিয়া, অর্থাৎ জৈব যৌগের মধ্যে যে সকল বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়া সম্পর্কে তোমাদের বলছি। জৈব বিক্রিয়াগুলোকে মূলত ভাগ করা হয়েছে, মাত্র 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগ বিক্রিয়াগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা বলতে পারি যুত বা সংযোজন বিক্রিয়া বা এডিশনাল রিয়াকশন। 2 নম্বর বিক্রিয়াটিকে আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। 3 নম্বর আমরা যে বিক্রিয়াটির কথা বলতে পারি সেই বিক্রিয়াটি হলো অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন। 4 নম্বর বা ফাইনাল রিয়াকশনটি হলো পুনর্বিন্যাস বা পলিমারকরণ বিক্রিয়া। তবে এর প্রতিটা বিক্রিয়া আবার বেশ কয়েক প্রকার আছে। যেমন প্রথম বিক্রিয়াটি 2 প্রকার, অর্থাৎ যৌথ বিক্রিয়া হলো একটা হলো ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া আর একটা হলো কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া। অ্যালকিনের যৌথ বিক্রিয়া। অ্যালকিনের মধ্যে আমরা জানি যে একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। কার্বন কার্বন দ্বিবন্ধনের জায়গায় একটি সিগমা বন্ধন, একটি পাই বন্ধন রয়েছে। তো সিগমা বন্ধনটি মোটামুটি শক্তিশালী, পাই বন্ধনটি একটু দুর্বল। তো আসলে এই ধরনের যৌথ বিক্রিয়ায় পাই বন্ধনটি ভেঙে যায়। ইলেকট্রন আকর্ষী বিকারকের প্রভাবে পাই বন্ধনটি ভেঙে যায়। ভেঙে গেলে এই পাই বন্ধনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কার্বনের এখানে একটি নতুন যোজনী, এখানে একটি নতুন যোজনী তৈরি হলো। এই 2 জায়গায় 2টি পরমাণু বা গ্রুপ যুক্ত হতে পারে। এভাবে আসলে এরা যৌথ বিক্রিয়া দিতে পারে। তো যৌথ বিক্রিয়াগুলো আমরা যদি চিন্তা করি যে যেমন ধরি আমরা এটার নাম হচ্ছে প্রোপিন। এই প্রোপিনের সাথে আমরা যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই তো এখানে আমরা জানি প্রভাবক থাকবে, নিকেল প্রভাবক বা প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক। তো নিকেল প্রভাবক নিলে 180 হতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এই তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আসলে কি হচ্ছে, এইখানকার পাই বন্ধনটি ভেঙে এর একটি হাত তৈরি হবে। এই 2 জায়গায় 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন তৈরি হলো। বা আমরা লিখতে পারি CH3 CH2 CH3, এই একটি প্রোপেন তৈরি হলো। এটা হচ্ছে প্রোপেন। আচ্ছা, তো এখানে কি তৈরি হলো? এখানে কিন্তু প্রোপেন তৈরি হলো। অনুরূপভাবে অ্যালকিনের সাথে আসলে আক্রমণকারী যে গ্রুপগুলো যুক্ত হয় সেই আক্রমণকারী গ্রুপগুলো হতে পারে হাইড্রোজেন, হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি, আয়োডিন, HX মানে HCl, HBr, HI ইত্যাদি, HOCl ওজন, পানিও যুক্ত হতে পারে। এছাড়া আরও কিছু বিকারক রয়েছে। তো মোটামুটি এই বিকারকগুলো আমরা দেখাতে পারি। 2 নম্বর বিক্রিয়া আমরা দেখাতে পারি যেমন CH2, এটা একটা ইথিন। এই ইথিন অণুটির সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি তো এইটা আসলে জৈব যৌগে এটা অপোলার। এই অপোলার যৌগের সাথে যখন এটা যুক্ত হবে তখন পোলার দ্রাবকে আসলে এই দ্রবণটি না নেয় উত্তম। এটি আসলে কার্বন টেট্রাক্লোরাইড জৈব দ্রাবকে হতে হবে। তো এইটা যদি বিক্রিয়া ঘটাই তাহলে অনুরূপভাবে একটা বন্ধন ভেঙে যাবে, এখানে একটি যোজনী, এখানে একটি যোজনী তৈরি হবে। সেই যোজনীগুলোর জায়গায় একটি করে ব্রোমিন প্রবেশ করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি 1,2 ডাইব্রোমো ইথেন। তবে এই বিক্রিয়ার একটি বিশেষত্ব হচ্ছে যে সকল যৌগের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তাদের সাথে এই ব্রোমিন বিক্রিয়া করলে ব্রোমিনটা আসলে লাল বর্ণের হয়ে থাকে, এই বর্ণটি বর্ণহীন হয়ে যায়, বিক্রিয়ার পর বর্ণহীন হয়ে যায়। যদি বর্ণহীন হয় তাহলে বুঝবো যে আসলে বিক্রিয়াটি হয়েছে, অর্থাৎ পাই বন্ধন ভেঙে গেছে।
তাহলে যে সকল যৌগের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে, বিশেষ করে অ্যালকিন ও অ্যালকাইন, এগুলো অসম্পৃক্ত। কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন, এদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। আর অসম্পৃক্ত যৌগগুলোর সাথে ব্রোমিন বিক্রিয়া করলে লাল বর্ণ বর্ণহীন হয়ে যায়। কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণীয়, ব্রোমিন অবশ্যই হতে হবে। এই বিক্রিয়াটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। তো এরকম আরেকটা অসম্পৃক্ততার পরীক্ষা আছে, এটা এখানে আলোচনা হবে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে হবে ক্ষারীয় KMnO4, এটাও কিন্তু এর সাথে বিক্রিয়া করে। এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা, এটা ব্রোমিন দ্রবণ একটা অসম্পৃক্ততার পরীক্ষা। এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলা হয়, এটাকে বেয়ারের পরীক্ষা বলা হয়ে থাকে। তো এরপর আমরা আসি আরেকটা বিক্রিয়া দেখতে পারি। 3 নম্বরে আমরা যৌথ বিক্রিয়া আরেকটা দেখব। সেই বিক্রিয়াটি হচ্ছে যে ধরে নিলাম CH3 CH2 অর্থাৎ প্রোপিন, এর সাথে যদি আমরা ধরলাম যে HCl এর বিক্রিয়া ঘটালাম, তাহলে এই জায়গায় কিন্তু একটা বন্ধন ভেঙে যাবে, গেলে একটা হাত হবে, এখানে একটা হাত হবে। তো এইখানে আমরা প্রথমে আগে এই সহজটা দেখি। এটা এই ক্ষেত্রে যদি এটা হয় তো একটা হাত যে কোনো এক জায়গায় হাইড্রোজেন আর এক জায়গায় ক্লোরিন প্রবেশ করতে পারে, একটা প্লাস একটা মাইনাস যে কোনো এক জায়গায়। তাহলে ধরে নিলাম যে এটাতে হাইড্রোজেন আর এটাতে ক্লোরিন, তাহলে ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড, ক্লোরোইথেন আমরা এটাকে বলতে পারি, বা ইথাইল ক্লোরাইড হতে পারে। অনুরূপভাবে আমরা যদি এরকম এর সাথে দেখাই 4 নম্বর CH2 এর সাথে যদি আমরা HOCl এর বিক্রিয়া ঘটাই, HOCl অর্থাৎ হাইপোহ্যালাস অ্যাসিড বা হাইড্রোজেন অক্সিক্লোরাইড যৌগ। এই যৌগটার একটা বিশেষত্ব হচ্ছে যে এইটার জারণ মান আমরা জানি -2, এইটার জারণ মান +1। তাহলে সবগুলো জারণ মানের যোগফল, কোনো অণুতে সবগুলো জারণ মানের যোগফল কী হতে হবে? 0 হতে হবে। তাহলে অবশ্যই 0 হতে গেলে এটা +1 হতে হবে। তাহলে এখানে ক্লোরিনটির জারণ মান +1, এবং এইটা যখন যৌথ বিক্রিয়া অংশগ্রহণ করে তখন ক্লোরিন প্লাস আর OH মাইনাস রূপে অংশগ্রহণ করে। এক জায়গায় ক্লোরিন প্লাস যুক্ত হয়, এক জায়গায় OH মাইনাস যুক্ত হয়। তাহলে এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, সমান সমান বিষয়টা আছে। যে কোনো এক জায়গায় ক্লোরিন, যে কোনো এক জায়গায় হাইড্রোজেন যুক্ত হতে পারে। CH3 CH3, এখানে ধরলাম OH যুক্ত হলো, এখানে Cl যুক্ত হলো। তো এটাতে আমাদের কোনো ঝামেলা নেই বা কোনো আপত্তি নেই। আমাদের ঝামেলার জায়গাটা হচ্ছে যে আগে যেটি দেখিয়েছিলাম যে CH2 আর CH2, দেখো এই অ্যালকিনটি হচ্ছে প্রতিসম, অর্থাৎ যে সকল অ্যালকিনের মধ্যে প্রতিসম উপাদান, যেমন তল প্রতিসমতা, এখানে একটা যদি তল স্থাপন করি বা আয়না স্থাপন, দর্পণ স্থাপন করি, তাহলে দর্পণের মধ্যে যে ছবিটা আসবে সেই ছবিটা কিন্তু পিছনেরটার মতো হবে, অর্থাৎ এটাকে সমান 2 ভাগে কোনো একটা তল দ্বারা বিভাজিত করতে পারি। তাহলে এটা প্রতিসম, যাদেরকে এরকম তল দ্বারা আলাদা করা যায় তাদেরকে প্রতিসম বলা হয়। এইটার ক্ষেত্রে অনুরূপ অবস্থা, এখানে একটা তল রাখলে এই পাশে আর এই পাশের অংশ একই রকম, তাহলে তলের উপরে যে প্রতিবিম্বটা পড়বে সেটাকে উল্টা পাশে নিয়ে আসলে ওর উপরের সাথে মিলে যায়, তাহলে এটাও প্রতিসম। কিন্তু যদি কোনো কারণে অপ্রতিসম কোনো উপাদান অ্যালকিন হয়, অপ্রতিসম কোনো অ্যালকিন হয়, যেমন আমরা আসি CH3 CH2, এইটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকিন। এইটার মধ্যে যদি আমরা দর্পণ স্থাপন করি তাহলে মিলবে না, তাহলে এটা হলো অপ্রতিসম, এটা হচ্ছে অপ্রতিসম। আর বিকারকটা যদি এখানে ধরে নিলাম যে এটা ব্রোমিন হলো, ব্রোমিনের মধ্যে যে অণুটা আছে এটা হচ্ছে আসলে ব্রোমিন আর ব্রোমিন, এইটা কিন্তু প্রতিসম। তাহলে অপ্রতিসমের সাথে প্রতিসম কোনো সমস্যা নাই, কিন্তু যদি এটা অপ্রতিসমের সাথে অপ্রতিসম যুক্ত হয়, যেমন আমরা যদি চিন্তা করি HBr, এই HBrকে যদি আমরা এইখানে কিন্তু দর্পণ যদি রাখি তাহলে কিন্তু এটার যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা ওইটার সাথে
মিলবে না। তাহলে এটা হচ্ছে একটা অপ্রতিসম, এটাও অপ্রতিসম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে অপ্রতিসম অ্যালকিন এবং যে বিকারকটি এসে যুক্ত হচ্ছে, আক্রমণকারী গ্রুপগুলো এসে যুক্ত হবে, সেটাও অপ্রতিসম যদি হয়, অর্থাৎ দুইটাই অপ্রতিসম হলে, একটা প্রতিসম একটা অপ্রতিসম, অথবা এটা প্রতিসম এটা অপ্রতিসম হলে কোনো কাজ নেই, নিশ্চিত বিক্রিয়া মেলানো যাবে। কিন্তু দুইটাই যখন অপ্রতিসম হবে তখন এখানে দুই প্রকার সমস্যা দেখা দেবে। যেমনটা হচ্ছে এক, যে এই হাইড্রোজেনটা এটা প্লাস এটা মাইনাস, হাইড্রোজেনটা যুক্ত হতে পারে এই জায়গায় অথবা এই জায়গায় যুক্ত হতে পারে। ধরে নিলাম হাইড্রোজেনটা এই জায়গায় যুক্ত হলো, ব্রোমিনটা এই জায়গায় যুক্ত হলো, তাহলে কি হবে? CH3 CH CH3, এইখানে ব্রোমিন যুক্ত হলো, তাহলে হাইড্রোজেনটা এই জায়গায় যুক্ত হলো, ব্রোমিনটা এই জায়গায় যুক্ত হলো। আবার উল্টাটা হতে পারে, ব্রোমিনটা এই জায়গায় যুক্ত, হাইড্রোজেনটা এই জায়গায় যুক্ত হতে পারে, হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে ধরলাম ব্রোমিন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে এই দুই প্রকার যৌগই কিন্তু তৈরি হতে পারে। কিন্তু কোনটা বেশি পরিমাণে পাওয়া যায়, প্রধান কোনটা হবে, এইটা মোটামুটি 90% পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে এটা 90% হয়, এটা 10% হয় প্রায় আর কি। তাহলে প্রধান উৎপাদ হবে এটা, প্রধান উৎপাদ, আর এটা হচ্ছে অপ্রধান, এটা সামান্য পরিমাণে তৈরি হয়। তাহলে এটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে এই ঘটনাটি ঘটেছে, এবং এটা অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বিজ্ঞানী মার্ক নিকফ সে একটি নীতি দিয়েছে যে আসলে এটা কিভাবে যুক্ত হয়, তার এই নীতিটাকে বলা হচ্ছে মার্ক নিকফ নীতি। তো আমাদের এখন আসতে হবে মার্ক নিকফ নিয়ম, যে আসলে মার্ক নিকফ কী বলেছে। এই মার্ক নিকফের নিয়মটা কিন্তু দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা অ্যালকিনও হতে পারে, অ্যালকাইনের ক্ষেত্রেও হতে পারে। তাহলে এই নিয়মটি হচ্ছে এরকম, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় অ্যালকিন বিকারকের ধনাত্মক অংশ বা ঋণাত্মক বলতে পারি, বিকারকের ধনাত্মক অংশ, আবার বলছি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় বিকারক, এটাকে বিকারক বলা হচ্ছে, এটা মূল যৌগ, বিকারকের ধনাত্মক অংশ অ্যালকিনের দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে। তাহলে ধনাত্মক অংশটা হাইড্রোজেনও হতে পারে, ক্লোরিনও হতে পারে। তাহলে এই ধনাত্মক অংশটা যে জায়গায় হাইড্রোজেন বেশি থাকবে অর্থাৎ এই জায়গায় যুক্ত হবে, এটাই হবে প্রধান উৎপাদ। তাহলে মার্ক নিকফ এই কথাটি বলেছে। তাহলে মার্ক নিকফের নিয়ম অনুসারে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু এই ঘটনাটি কেন ঘটলো, এটা এখন আমাদের দেখার বিষয়। তো মার্ক নিকফ যে কথাটি বলেছে সেই কথা অনুযায়ী এটা কেন ঘটলো এটা জানার জন্য আমাদের মেকানিজম জানা দরকার। তাহলে মার্ক নিকফ নিয়ম আমি বললাম, উদাহরণটি দেয়া হলো, এবার আমাদের দরকার হচ্ছে যে এটা কেন ঘটলো, কারণ। তাহলে এটার কৌশল, যদি বিক্রিয়াটির আমরা কৌশল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। কারণ এইখানে আমরা এটা কৌশল হিসাবে চাইতে পারে বা কারণ হিসাবেও ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে এই জায়গায় বিক্রিয়াটি ঘটে ফ্রি কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে। তাহলে এই যে বিক্রিয়াটি এটা ঘটে কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে, আয়ন উৎপন্নের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। কার্বনিয়াম আয়নগুলোর সুস্থিতি আবার কিসের উপর নির্ভর করে? কার্বনিয়াম আয়নগুলোর সুস্থিতি নির্ভর করে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সুস্থিতি সবচেয়ে বেশি, 2 ডিগ্রির কম, 1 ডিগ্রির আরও কম। তাহলে যে কার্বনিয়াম আয়নটির আমি এখান থেকে কোনো এক জায়গায় যাব, কিন্তু যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা রাস্তা আরামদায়ক, একটা হচ্ছে কষ্টকর। তো স্বভাবতই আমি আরামদায়ক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে যে কার্বনিয়াম আয়নটির সুস্থিতি বেশি হবে সেই পথটাই হবে আরামদায়ক। তাহলে ওই পথটা দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। তাহলে অধিক সুস্থিত কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে যে উৎপাদটি তৈরি হবে সেটিই হবে প্রধান উৎপাদ। তাহলে অধিক সুস্থিত, এইখানে তো কথাটা হচ্ছে
অধিক সুস্থিত কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে প্রাপ্ত উৎপাদটি প্রধান উৎপাদ। উৎপাদটি প্রধান হবে। তাহলে এইখানে মূল কথাটা হচ্ছে যে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হওয়ার মাধ্যমে বিক্রিয়াটি যেহেতু ঘটে, তাহলে অধিক সুস্থিত কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে যে উৎপাদটি পাওয়া যাবে সেটি প্রধান উৎপাদ হবে। যদি 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, তাহলে 2 ডিগ্রির মাধ্যমে যেটা পাওয়া যাবে সেটাই বেশি পরিমাণে পাওয়া যাবে। যদি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে হয়ে থাকে, তাহলে 3 ডিগ্রি তৈরির মাধ্যমে যেটা পাওয়া যাবে সেটাই প্রধান উৎপাদ হবে। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এখানে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি তৈরি হয়। আয়ন তৈরির মাধ্যমে প্রাপ্ত উৎপাদই প্রধান। প্রাপ্ত উৎপাদ প্রধান হবে, কারণ 2 ডিগ্রি সুস্থিতি বেশি। তো আমরা তাহলে এখানে যে মূল বিষয়টা জানতে পারলাম যে এখানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে যে উৎপাদটা পাবো সেটাই এখানে প্রধান উৎপাদ হবে। এখন আমাদের এই বিক্রিয়াটি কিভাবে হচ্ছে সেটি আমরা দেখব। তো শুরুতেই আমরা আসি, একটা অ্যালকেন নেই, CH3 CH ডাবল বন্ড CH2। এই যে অ্যালকেনটা নেওয়া আছে এটা কিন্তু প্রতিসম না অপ্রতিসম অ্যালকেন? অবশ্যই এটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকেন। আর এর সাথে আমরা যদি HBr এর দ্রুত বিক্রিয়া ঘটাই, তো আমি এটাকে একটু এইভাবে দেখাচ্ছি। এই যে HBr, এটা H প্লাস আর Br মাইনাস, এটা আরেকটা পদে যখন যাবে তখন H প্লাস আর Br মাইনাস তৈরি হবে। তাহলে এটার সাথে আমি 2 পথে HBr যুক্ত হওয়াটা দেখাচ্ছি। তো যুক্ত হওয়ার সময় এই বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী যুক্ত বিক্রিয়া। কেন ইলেকট্রন আকর্ষী যুক্ত বিক্রিয়া? প্রথমে যুক্ত হয় যে আয়নটা ইলেকট্রন কম আছে সেই ইলেকট্রন নেয়ার জন্য প্রথমে আক্রমণ করবে। তাহলে এই আয়নটি অর্থাৎ হাইড্রোজেন আয়নটি ইলেকট্রন আকর্ষী, এইটা প্রথমে আক্রমণ করবে কাকে? এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো সে গ্রহণ করবে, করে একটা যৌগ তৈরি করবে। তো এটা প্রথমে যদি ধরে নেই যে এইখানকার যে পাই বন্ধনের 2টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটার সাথে সে যুক্ত হলো, তো আমরা এইভাবে চিন্তা করি CH এই জায়গায় আমি Hটাকে দেখালাম। তাহলে এর কিন্তু কোনো ইলেকট্রন ছিল না, পাই বন্ধনের ইলেকট্রন 2টা এইখানে চলে আসলো। তাহলে এইখানে কিন্তু এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল, এর ইলেকট্রনটা এখানে আছে কিন্তু এর ইলেকট্রনটা এই জায়গায় চলে গেছে। তাহলে এর ইলেকট্রনটা চলে যাওয়াতে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা প্লাস হলো, তাহলে এই জিনিসটা এই কার্বনটা প্লাস হয়ে গেল। তাহলে কার্বনের মাথায় প্লাস থাকা মানে কার্বনিয়াম আয়ন। তো প্রথম ধাপে কিন্তু ইলেকট্রন আকর্ষী গ্রুপটা যুক্ত হবে আর ব্রোমাইড আয়নটি তৈরি হবে, ব্রোমাইড আয়ন। এটা হলো প্রথম ধাপ। বিক্রিয়াটা আসলে 2 ধাপে ঘটে। এবার এরপরের যে আরেকটা সিস্টেম, যদি হাইড্রোজেনটা এখানে যুক্ত হয় তাহলে CH3 CH আগে থেকে আছে, এইখানে হাইড্রোজেনটা যুক্ত হলো, তাহলে এই বন্ধনের ইলেকট্রনটা এর কাছে চলে আসলো, তাহলে এইটা প্লাস হয়ে যাবে CH2, এইটা হলো প্লাস, কারণ এই বন্ধনের এর ইলেকট্রনটা এ নিয়ে গেছে, আর একটা হলো ব্রোমাইড আয়ন তৈরি হলো। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এসে এই ব্রোমাইড আয়নটা কোথায় যুক্ত হবে? এই ব্রোমাইড আয়নটা এসে এই কার্বনে যুক্ত হবে, এই কার্বনে যুক্ত হবে। তো এই কার্বনে যখনই যুক্ত হয়ে যাবে তখন এখানে ব্রোমিন, তাহলে কি হবে? CH3 CH, এই জায়গায় ব্রোমিনটা আমি যুক্ত করে দেখালাম। মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন আর থাকলো না, কারণ এখানে মাইনাস আছে, প্লাস ইলেকট্রন ডোনেট করার ফলে চিহ্নটা উঠে গেল। এবার CH3 হলো। এইখানে অনুরূপভাবে এটা এসে এখানে যুক্ত হবে। তো আমি একবারে হাইড্রোজেনটাকে ঠিক জায়গা মতো লিখতেছি, এটা হলো। এখন আমরা দেখব যে
এইখানে কিন্তু যে কার্বনিয়াম আয়নটা তৈরি হয়েছে এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই যে কার্বনের মাথায় প্লাস আছে, তার পাশে একটা কার্বন, এর পাশে একটা কার্বন, সুতরাং এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা অধিক সুস্থিত, এর চেয়ে অবশ্য 3 ডিগ্রি আরও বেশি সুস্থিত, কিন্তু এইটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। 1 ডিগ্রি, এই যে কার্বনটার মাথায় প্লাস আছে তার সাথে মাত্র একটা কার্বন লাগানো আছে, এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে এর চেয়ে এটা অধিক সুস্থিত। এক ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা আমরা বলতে পারি কম সুস্থিত। তো এখন আমরা এটা স্বভাবতই বুঝতে পারবো যে এইখান থেকে যাওয়ার পথ দুইটা, এই পথটাতে অধিক সুস্থিত আরামদায়ক পথ, তাহলে এই পথ দিয়ে ঝুট ঝামেলা কম, তাই এই পথ দিয়ে বিক্রিয়ক অণুগুলো বেশি দৌড়াবে, তাই এই উৎপাদটাই প্রধান উৎপাদ হবে। এইটা ঝামেলাপূর্ণ পথ, অর্থাৎ সুস্থিতি কম, তাহলে এই পথ দিয়ে বিক্রিয়ক অণু কম যাবে, যে কারণে এটা প্রধান উৎপাদ। আচ্ছা, এটা যদি হয় 10%, কোনো বই এটা 5%, এটা 95%, এটা হবে 90%। এই হলো মার্কনিকভ নিয়মে কেন হাইড্রোজেন যুক্ত জায়গায় হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এটার কারণটা ব্যাখ্যা করা হলো। অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে, এটাই বোঝাচ্ছে আর কি, তেলে মাথায় তেল দেওয়ার মতো। তবে হাইড্রোজেনেই যে এসে যুক্ত হবে এমনটা না, এরকম কোনো ধনাত্মক আয়ন হলে সেই হাইড্রোজেন যুক্ত জায়গাটাতেই বেশি যুক্ত হওয়ার প্রবণতা থাকবে। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ নিয়ম বা খারাসের ফলাফল। অ্যান্টি মার্কনিকভ অর্থাৎ মার্কনিকভের বিপরীত নিয়ম। তো বিজ্ঞানী মার্কনিকভ যে বিষয়টা পরীক্ষা করে দেখেছে, খারাস নামের একজন বিজ্ঞানী, নামটা অবশ্য সুন্দর, খারাস থেকে বাংলাদেশে এরকম নাম রাখলে খাটাস বলে ডাকবে, তাহলে এই নামটা অবশ্য আনকমন, অনেকে এটা চয়েস করতে পারো। তাহলে অ্যান্টি মার্কনিকভ নিয়মটা হচ্ছে এরকম, মার্কনিকভ যে কাজটা করছে তার উল্টা ঘটনা ঘটে গেছে খারাস একটি পরীক্ষা করতে গিয়ে। এটা কখন দেখছে যে ওই বিক্রিয়াটি যদি আমরা ঘটাই এবং বিক্রিয়াটার যদি পারক্সাইড উপস্থিত থাকে, বিক্রিয়াটাতে যদি পারক্সাইড উপস্থিত থাকে, যেমনটা আমরা এখানে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় যে বলছিলাম যে 2 ধরনের উৎপাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, CH3 CH, এখানে ব্রোমিন, এখানে CH3, এটা একটা হতে পারে, CH3 CH2 CH2Br এখানে হতে পারে। তো এটা হচ্ছে মার্কনিকভ নিয়ম, কারণ এখানে কেউ উপস্থিত নাই, কিন্তু কোনো কারণে যদি পারক্সাইড থাকে, হাইড্রোজেন পারক্সাইড অথবা R2O2 মানে জৈব পারক্সাইড, এই পারক্সাইডগুলো কিন্তু 2 প্রকার হতে পারে। এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এইটার আসলে পারক্সাইড বলা হচ্ছে অক্সিজেন আর অক্সিজেন বন্ধনযুক্ত যৌগগুলো পারক্সাইড, এই যে এরকম বন্ধন থাকলে এটাকে পারক্সাইড বলা হয়। আর একটা হচ্ছে R2O2, এই R2-র জায়গায় মিথাইল হতে পারে, CH2O2, এগুলো হতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ROOR, অর্থাৎ এটা জৈব পারক্সাইড বলা হয়, আর এটা হচ্ছে অজৈব পারক্সাইড। তাহলে এরকম বন্ধন থাকা যৌগগুলোকে আসলে পারক্সাইড বলা হয়ে থাকে। তাহলে এখানে যে কোনো পারক্সাইড, জৈব বা অজৈব যে কোনো পারক্সাইড যদি উপস্থিত থাকে এই বিক্রিয়াটা ঘটানোর সময়, এটাও কিন্তু যুত বিক্রিয়া যদি থাকে, তাহলে মার্কনিকভ বলছিল যে তেলে মাথায় তেল দিতে হবে, অর্থাৎ হাইড্রোজেনটা ধনাত্মক অংশটা যেখানে হাইড্রোজেন বেশি সেই জায়গায় যুক্ত হওয়ার কথা। কিন্তু খারাস এসে দেখলো যে পারক্সাইড থাকলে তার উল্টাটা হয়, যেখানে হাইড্রোজেন আসে সেই জায়গায় হাইড্রোজেনটা যুক্ত না হয়, যেখানে হাইড্রোজেন কম সেই জায়গায় হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এইটা হচ্ছে 90% আর এইটা হলো 10%, অর্থাৎ সম্পূর্ণ উল্টে গেল। তাহলে মার্কনিকভ যে সিস্টেমটা বের করছিল, তেলে মাথায় তেল দাও মানে হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেনকে যুক্ত করো, কিন্তু খারাজ এসে দেখলো তার উল্টাটা ঘটলো, এই জন্য এটার নাম হয়েছে অ্যান্টি মার্কনিকভ নিয়ম। মার্কনিকভের নিয়মের সম্পূর্ণ উল্টা ঘটনা। এটা কেন ঘটে থাকে, তো খারাসের ফলাফল বা অ্যান্টি মার্কনিকভ নিয়মটা কী, যদি এটা জানতে চাই তাহলে আমরা ওই একইভাবে বলবো, পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশ, এই ধনাত্মক অংশটি দ্বিবন্ধনে যুক্ত অ্যালকিনের
সেই কার্বনে যুক্ত হবে, ধনাত্মক অংশটি সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম থাকে। এটাকে উল্টাভাবে বলতে পারো, ঋণাত্মক অংশটি সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি থাকে। তাহলে এইটাই হলো খারাসের নিয়ম। এখন এই নিয়মটা এরকমটা কেন ঘটতেছে, এর কারণ আমরা ব্যাখ্যা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এইখানে যে বিক্রিয়াটি ঘটে সেই বিক্রিয়াটি আসলে কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে ঘটে না। পারক্সাইডগুলো যদি আলো বা তাপের প্রভাবে আনা হয়, একটু তাপ দিলে তারা বিয়োজিত হয়, ফ্রি রেডিক্যাল তৈরি করে। তাহলে কারণ আমরা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে বিক্রিয়াটি কি তৈরির মাধ্যমে? ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে। ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে ঘটে। ফ্রি রেডিক্যালগুলোও কিন্তু কার্বনিয়াম আয়নের মতো 1 ডিগ্রি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল রয়েছে। তো 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের সুস্থিতি বেশি। 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের সুস্থিতি বেশি হয়, অর্থাৎ একই ঘটনা, যেই ফ্রি রেডিক্যালটার সুস্থিতি বেশি ওইটা তৈরির মাধ্যমে যে উৎপাদটা পাওয়া যাবে সেটাই বেশি পরিমাণ বেশি হওয়ায় 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে উৎপন্ন উৎপাদটি প্রধান উৎপাদ। প্রধান উৎপাদ হবে। তাহলে আমরা এখানে মূল কথাটা হচ্ছে যে বিক্রিয়াটা আসলে আগেরবার আমরা দেখেছি মার্টিনিকভ নিয়মে কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে ঘটেছিল বিক্রিয়াটি, আর এখানে হচ্ছে বিক্রিয়াটি ঘটে ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে। ফ্রি রেডিক্যালগুলোর সুস্থিতি হচ্ছে 3 ডিগ্রি বেশি সুস্থিত, 2 ডিগ্রি একটু কম, 1 ডিগ্রি আরও কম। তাহলে অপেক্ষাকৃত এখানে যে ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয় সেগুলো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি তৈরি হয়ে থাকে। তাহলে 1 ডিগ্রি অপেক্ষা যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অধিক সুস্থিত, তাহলে 2 ডিগ্রি তৈরির মাধ্যমে যে উৎপাদটা পাওয়া যাবে ওইটাই বেশি পরিমাণে পাওয়া যাবে, ওই পদটাই হচ্ছে আরামদায়ক। এখন আমরা বিক্রিয়াটি কৌশলের যে বিক্রিয়াগুলো ঘটে থাকে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করি। তাহলে প্রথম কাজটা হচ্ছে ফ্রি রেডিক্যালটা তৈরি হয় কিভাবে। ধরে নিলাম যে আমাদের যৌগটা হচ্ছে পারক্সাইডটা হচ্ছে এরকম। তাহলে এই পারক্সাইডটার যদি আমরা গঠন চিন্তা করি তাহলে আসলে আমরা পাবো এই ধরনের। এইখানকার অক্সিজেন আর অক্সিজেন যে বন্ধনটি আছে এই বন্ধনটি তুলনামূলকভাবে সহজে ভেঙে যায়। তাপের প্রভাবে অথবা আলোর প্রভাবে এই বন্ধনটিকে আমরা ভাঙতে পারি। এই যে এটা হচ্ছে আলো বা তাপ, আলোর প্রভাবে বা তাপীয় প্রভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো এইখানকার শুধু বন্ধন, এগুলো বন্ধন ভাঙবে না। এই ফ্রি রেডিক্যাল তৈরির সিস্টেমটা হচ্ছে সুষম ভাঙ্গন। এর ইলেকট্রন এর কাছে, ওর ইলেকট্রন ওর কাছে চলে গেলে যে বিষয়টা তৈরি হলো আরও ফোটাযুক্ত ও আর ফোটাযুক্ত একই, তাহলে এটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো আমাদের মাথায় রাখতে হবে কোনো একটা বিক্রিয়া যদি ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে ঘটে থাকে তাহলে ওই বিক্রিয়াটি প্রতি ধাপেই বা প্রতি মুহূর্তেই ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমেই সংগঠিত হতে থাকবে। যেমন এই বিক্রিয়াটিকে আমরা যদি চিন্তা করি যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো, সেই ফ্রি রেডিক্যালটা পরের মুহূর্তে এসে কী করবে, এইখানে আমরা যে HBrটা নেব, এইখানেও কিন্তু এটাও সমযোজী বন্ধন, এই বন্ধনটা কিন্তু ভেঙে ফেলবে। অর্থাৎ এই বন্ধনের ক্ষেত্রে এই যে ইলেকট্রন সহ একে নিয়ে নেবে ROH, অর্থাৎ এর ইলেকট্রন মিলে জোড়া তৈরি করে ফেললো। তাহলে এটা একটা যৌগ তৈরি করলো অ্যালকোহল। আর বাকি যে আরেকটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা কিন্তু ব্রোমিনের কাছে চলে যাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিক্যাল। অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পারক্সাইডটি তাপ বা আলোর প্রভাবে সুষম ভাঙ্গনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল তৈরি করলো। ফ্রি রেডিক্যালটা তৈরি হওয়ার সাথে সাথে আক্রমণকারী গ্রুপ থেকে একটি হাইড্রোজেনকে টেনে নিয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে ফেলতেছে। আক্রমণ কিন্তু করবে এখন ব্রোমিন ফ্রি রেডিক্যালটা। সেটা কিভাবে আক্রমণ করতেছে
আমরা এই পুরো বিক্রিয়াটা দেখি। এটা তাহলে একে যখন আক্রমণ করবে তখন আমরা এইভাবে দেখি, ধরে নিলাম যে ব্রোমিন ফ্রি রেডিকেল এই পাশ দিয়ে একবার আক্রমণ করবে, এই পাশ দিয়ে একবার আক্রমণ করবে। তাহলে এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা এখানে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন আছে, প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে। এ করবে কি, ইলেকট্রন জোড়া মেলানোর চেষ্টা করবে। এ একবার হয়তো এর সাথে জোড়া মেলাবে, একবার এর সাথে জোড়া মেলাবে। ধরে নিলাম প্রথম জোড়া মেলানোটা এর সাথে জোড়া মেলাচ্ছে, অর্থাৎ এই ইলেকট্রনটা এই যে ভেঙে দেবে, দিয়ে এই ইলেকট্রনটার সাথে এখানে একটা বন্ধন গঠন করবে। তাহলে CH3CH আগে থেকেই আছে, CH2 এইখানে আমরা জানি যে 2টা ইলেকট্রন ছিল, এর একটা ছিল। তো এর ইলেকট্রনটা এর মাথায় বসালাম, এই ইলেকট্রনটার সাথে ব্রোমিন যুক্ত হলো, অর্থাৎ এটা একটা বন্ধন তৈরি করলো, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন। আর এর যে ইলেকট্রনটা রয়েছে সেটা এর গায়ের উপর রয়ে গেছে, এটা একটু উপরে দেখাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা ফ্রি রেডিকেল তৈরি করে ফেললো। অনুরূপভাবে যদি এইখানে যুক্ত হয় তাহলে CH3CH এইখানে এটার ক্ষেত্রে যদি যুক্ত হয় তাহলে এখানে একটা বন্ধন, আর এর যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এর কাছেই রয়ে গেল। তো এটা এইভাবে না দেখে আগের মতো রেখে দিলাম, আগের মতো থাকলো। এখন আমরা দেখি যে এইখানে যে ফ্রি রেডিকেলটা তৈরি হলো, এটা কিন্তু যে কার্বনের মাথায় ফোঁটাটি আছে তার সাথে এই পাশে একটা কার্বন আছে, তাহলে এটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। 1 ডিগ্রি। এটা যে কার্বনের মাথায় ফোঁটা আছে সেটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। তো আমরা জানি এটা অধিক সুস্থিত, 2 ডিগ্রিটা বেশি সুস্থিত, অধিক সুস্থিত। তো যেহেতু এটা অধিক সুস্থিত ফ্রি রেডিকেল, সুতরাং এই ফ্রি রেডিকেলটা তৈরির মাধ্যমে যে যৌগটা পাওয়া যাবে সেটাই প্রধান উৎপাদ হবে। এখন আমরা এরপর এর সাথে যেটা এসে যুক্ত হবে সেটা হচ্ছে এই জিনিসটা ROH। এইখান থেকে ফোঁটা সহ একটা হাইড্রোজেন এসে এই জায়গায় যুক্ত হবে। তাহলে এই জায়গায় CH3CH, এইখানে একটা ব্রোমিন আমি দেখাচ্ছি, CH2 হয়ে গেল, আর একটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হলো এই ফোঁটা সহ, আর সেই সাথে RO ফোঁটা পৃথক হয়ে গেল। ও যে ছিল যেরকম ছিল শুরুতে সেই অবস্থায় আবার ফিরে আসলো প্রভাবকের মতো। তাহলে এর এই যে ফোঁটা সহ একটা হাইড্রোজেন এসে এর সাথে জোড়া মেলালো, এই যে এই ফোঁটা মিলে গেল, আর একটা ফোঁটা সহ আরোটা পৃথক হয়ে গেল। অনুরূপভাবে এখানেও কিন্তু একই ঘটনা, এর একটা ফোঁটা সহ ফ্রি রেডিকেল রূপে এখানে এসে যুক্ত হবে। তাহলে এটা CH3CH, আর এইখানে আমরা একটা হাইড্রোজেন দেখাতে পারি এরকম, আর এটা CH2Br, এইখানে হবে আরও আগের মতো ফিরে আসলো। তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের মাধ্যমে যেটা পাওয়া গেছে এটাই হবে প্রধান উৎপাদ, এটাই পাওয়া যাবে 90%, এইটা হবে 10%। তো এখন আমরা ফাইনালি আসলাম কি, যে এই যে পারক্সাইডের উপস্থিতিতে যখন বিক্রিয়াটি ঘটলো তখন হাইড্রোজেন যুক্ত হলো কোন জায়গায়, যেখানে হাইড্রোজেন কম আছে সেই জায়গায় যুক্ত হয়, এটাই প্রধান উৎপাদ তৈরি করছে। কিন্তু মার্কনিকোভের সময় উল্টাটা হয়েছিল, সেটা আমরা ব্যাখ্যাটা করতে পারতেছি কিসের মাধ্যমে, ফ্রি রেডিকেল এবং কার্বনিয়াম আয়ন। তাহলে এখানে কৌশলটা দিয়েই আমরা আসলে মূলত এই প্রশ্নটার উত্তর দিতে পারবো। তো এই হলো তোমাদের মার্কনিকোভ নিয়ম এবং মার্কনিকোভের বিপরীত নিয়ম এবং এর কৌশল সহ ব্যাখ্যা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে। সেটা হচ্ছে যে আমরা অ্যান্টি মার্কনিকোভ বা খারাসের ফলাফলে যেটা জানতে পারলাম, সেখানে আমরা শুধু অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া কিন্তু পারক্সাইডের উপস্থিতিতে, কিন্তু এই বিক্রিয়াটি শুধুমাত্র দিতে পারে HBr শুধু এই বিক্রিয়াটি দিতে পারে। এইটার ক্ষেত্রে আমরা 2 প্রকার উৎপাদ পেয়ে থাকি। তো এখানে R2O2 যদি থাকে তাহলে এটা, বা H2O2 থাকলে এখানে আমরা প্রধান উৎপাদ বা অপ্রধান উৎপাদ পেয়ে থাকি CH3CH3। এখানে আমরা ব্রোমিন দিতে পারি, এখানে CH3CH2
CH2Br। এইটা হলো আমাদের 90% আর এইটা হলো 10%। এটা হলো প্রধান উৎপাদ। কিন্তু এই বিক্রিয়াটি HCl বা HI অংশগ্রহণ করে না, নেয় না, অর্থাৎ পারক্সাইডের ফলাফলে এটা অংশগ্রহণ করে না। কারণ আমরা আগেই দেখেছি যে এই বিক্রিয়াটি আসলে পারক্সাইড ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে হয়ে থাকে। তো এরা আসলে ফ্রি রেডিকেল তৈরি করতে পারে না। এটা HCl যে বন্ধনটা রয়েছে এটা ভাঙতে মাত্র 103 কিলো ক্যালোরি পার মোল শক্তি লাগে, অর্থাৎ খুব বেশি শক্তি লাগে না, যে কারণে এটা সহজে আয়নিত হয়। ফ্রি রেডিকেল তৈরি হওয়ার আগেই সেটা আয়নিত হয়ে বসে থাকে। HI যেটা আছে সেটা ভাঙতে মাত্র 71 কিলো ক্যালোরি পার মোল শক্তি, অর্থাৎ প্রতি মোলের জন্য 71 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। ফলে এরা কি হয়, ফ্রি রেডিকেল তৈরি না করে, ফ্রি রেডিকেল তৈরি করে না। এরা কি হয়, ফ্রি রেডিকেল তৈরি না করে এরা সহজে আয়নিত হয়, আচ্ছা, সহজে যদি আয়নিত হয় তাহলে আয়ন আকারে যখন অংশগ্রহণ করে, হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন যখন তৈরি হবে তখন দেখা যাবে যে এরা কি মার্কনিকভ নিয়মে অংশগ্রহণ করে, অর্থাৎ এরা পারক্সাইড থাকলেও মার্কনিকভ নিয়ম অনুসারে যুক্ত হয়। অতএব এদের ক্ষেত্রে R2O2 থাকলেও মার্কনিকভ নিয়ম মেনে চলে, মার্কনিকভ নিয়ম প্রযোজ্য। এর কারণ বলা হলো যে এরা আয়নিত হয়, আর মার্কনিকভ নিয়মে যে কৌশল আমরা দেখেছি সেখানে আয়ন তৈরি হলেই হয়ে যাবে, অর্থাৎ আয়ন আকারে অংশগ্রহণ করে। কিন্তু ফ্রি রেডিকেল হতে গেলে, অর্থাৎ যেটা সহজে আয়নিত হতে চায় না, সেইটার ক্ষেত্রে বেশি শক্তি প্রয়োগ করে তাকে ফ্রি রেডিকেলে পরিণত করা হয়। তো এটা হয়তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।